একটু জানতে চাই এই বিষয়ে আপনার মতামত, ডক্টর সাইম, প্লিজ। ধন্যবাদ সাগর ভাই। আমাদের সম্মানিত সহযোগীদের আমার সালাম ও শুভেচ্ছা, এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার ভালোবাসা এবং সালাম রইল। আমার বাস্তব কথা হচ্ছে যে একটি গণতান্ত্রিক এবং একটি মেধাতান্ত্রিক একটি গণতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে আমার ব্যক্তি মতামত হচ্ছে যে অবশ্যই একটি মেরিটোরিয়াস, একটি মেরিটোক্রেসি যদি আমরা আসলে বাংলাদেশে বিনির্মাণ করতে চাই, মেধার ভিত্তিতে অবশ্যই আমাদের বিউরোক্র্যাটসদের এবং আমাদের কেডার সিস্টেমটাকে আমাদের নির্মাণ করতে হবে। এটা ট্যালেন্টের আমাদের রেসিপ্রসিটি যদি না থাকে, যদি আত্মীয়তা, পরিচয়, আপনার আমার পারিবারিক অবস্থানের ভিত্তিতে যদি আমরা আমাদের মেধাকে যদি আমরা অপুরস্কৃত করি, তাহলে পর্যায়ক্রমে দেখা যাবে যে বর্তমানে কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক স্ট্রাকচারাল ফেলিংস কিন্তু রয়েছে। আপনি দেখেন, চাইনিজ হিস্ট্রি যদি আপনি দেখেন, শি জিনপিং কিন্তু একজন পেগ ফার্মার ছিল, একদম ক্ষুদ্র পরিসরে একদম ফার্মার, পেগ ফার্মার ছিল। সেখান থেকে প্রতিটি পরীক্ষা দিয়ে, এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির ভিতরে আপনি চায়নার গণতন্ত্র নিয়ে অনেক ধরনের সমালোচনা থাকে, কিন্তু যদি ইন্টারনাল কেডার সিস্টেম দেখেন, সব থেকে মেধাবী লোকগুলাকে সবার আগে ভিলেজে রিপ্রেজেন্টেশন দেয়, তারপর ইউনিয়ন লেভেলে, তারপরে প্রভিন্সিয়াল লেভেলে, তারপরে পলিট ব্যুরোতে। তো এরকম একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি সমাজ আসলে যদি আমরা গড়ে তুলতে চাই মেধার ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে নয়, অর্থের ভিত্তিতে নয়, কিন্তু সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের মেধাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। এবং সেই সুযোগটুকু আমাদের করে দেওয়ার জন্য অবশ্যই আগামী দিন নতুন প্রজন্ম, যার হয়তো পারিবারিক কোনো পরিচয় নাও থাকতে পারে, সেও কিন্তু একটা লেভেল ফুটিং অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনি প্রতিবেশী দেশ যদি দেখেন, নরেন্দ্র মোদী কিন্তু একদম চাওয়ালা ছিলেন। হুম। সে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আজকে একটা খেটে খাওয়া মানুষের একজন সন্তান, তাকে কি আমি সমান সুযোগ দিতে কি দেশ কি বা রাষ্ট্র কি ব্যর্থ হবে নাকি, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখ। তারপর আমি বলছি, আমাদের বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং তাদের পরিবারের প্রতি আমরা চিরতরে আজীবন আমি কৃতজ্ঞ থাকবো, এবং অবশ্যই তাদেরকে যতদিন অন্যভাবে বাংলাদেশ যদি থাকবে, ডেফিনেটলি। হুম। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে, যতদিন একটা মানুষ বাংলায় কথা বলতে পারবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, আমরা স্বীকৃতি জানাবো। কিন্তু হুম। অবশ্যই এই প্রজন্ম, আজকে কিন্তু চতুর্থ প্রজন্ম আমাদের বাংলাদেশে কিন্তু সৃষ্টি হচ্ছে হুম। এমন একটি বিশ্বায়নের যুগে, এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আসলে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু একটি ম্যাসিভ একটি জব ক্রাইসিস কিন্তু আগামী দিনে সৃষ্টি হতে যাচ্ছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একটা ওয়েভ আসছে, আসলে সমস্যা এই যে আজকে আন্দোলনগুলো হচ্ছে, অধিকাংশ আমাদের যুবকরা, তরুণ প্রজন্মের যারা সাথে যারা সম্পৃক্ত রয়েছে, অধিকাংশ মানুষ কিন্তু বেকারত্বের হাহাকারে, কিন্তু আশঙ্কায়, অর্থনৈতিক হাহাকারে ভোগার কারণেই কিন্তু আজকে এই অর্থনৈতিক বাস্তবতার এই চিত্রটা আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রুট অফ দ্য প্রবলেম কিন্তু আমাদের একটি ব্যাপক একটি ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম কিন্তু বর্তমানে রয়েছে। আমি এটা আগেও বলেছি, আপনি ইন্ডিয়াতে আমরা জিডিপি পার ক্যাপিটা আমরা সবসময় আমরা তুলনা করে দেখি, ইন্ডিয়ার এবং বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা স্ট্যাটস কিন্তু তুলনামূলকভাবে বলা যায় যে কম্পারেটিভ। এমনকি বলা যায় যে বাংলাদেশ কিন্তু পার ক্যাপিটা স্ট্যাটসে কিন্তু এগিয়ে গিয়েছে। কিন্তু যখন সেই। আপনি হোলিস্টিক ব্যাংকিং, যখন আপনি ব্যাংকিং ডেটা দেখবেন, যে ডিপোজিটস ফর অ্যাভারেজ ডিপোজিটর, ইন্ডিয়ার অ্যাভারেজ ব্যাংকিং ডিপোজিট হয় 2100 মার্কিন ডলার, বাংলাদেশের অ্যাভারেজ ডিপোজিট রয়েছে মাত্র 1100 মার্কিন ডলার। অর্থাৎ অ্যাভারেজ একজন বাংলাদেশি দেখা যাচ্ছে যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু আমানত কিন্তু রাখতে পারছে না। এটা হচ্ছে অ্যাভারেজ। এবং আপনি যদি মিডিয়ান ইনকাম যদি দেখেন, আমি এটা আপনাদের সাথে আমি অতীতেও আমি বলেছিলাম, 8,000 থেকে 9,000 টাকার নিচে আজকে প্রায় 7 থেকে 8 কোটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এমন একটি অর্থনৈতিক বাস্তবতায় আসলে আমরা যদি অর্থনৈতিক ভিতটাকে আমরা মজবুত করতে চাই, এখনের জন্য না, খালি আগামী 5 বছরের জন্য, আগামী 20-25 বছরে একটি লং টার্ম একটি ইকোনমিক ফোরসাইট নিয়ে যদি আমরা না আগাতে পারি, ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে একটা পিরামিডের মাধ্যমে যে এখানে আমরা অর্থ মেধাভিত্তিক নির্মাণ করছি, এটা সাস্টেইনেবল জনশক্তিকে না। বেশি, এখানে মেধাভিত্তিক জনশক্তির খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন। কিন্তু অ্যাবসলিউটলি, আমি আমি যদি অ্যাবসলিউটলি। অর্থনীতি নিয়ে আরো আরো ইন ডিটেলস কথা বলবো দ্বিতীয় পর্বে, জি। এই পর্বে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আন্দোলন চলছে এবং এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কথা বলছে, একটা মোটামুটি বড় ধরনের একটা শক্ত অবস্থান নিয়েছে আদালত, আবার সরকারের একটা স্পষ্ট অবস্থান। এক্ষেত্রে জনগণ যেহেতু এবং আপনারাও যেহেতু কথা বলছেন, আপনাদের মতামত যেহেতু দিচ্ছেন, আমরা একটু জনগণের কাছেও আপনাদের মতামতগুলো জানাতে চাই। আপনার ব্যক্তিগত অবস্থানও হলো, আপনি যেটা বলতে যাচ্ছেন, যেটা ফরদ সাহেব, এর আগে জিলুল সাহেব তা অবস্থান স্পষ্ট করেছে, যে আসলে মেধার সাথে কোনোভাবেই অন্য কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আপনিও আপনার এই জায়গাতে একমত পোষণ করতে চাচ্ছেন। জি, জি। একদম স্পষ্ট ভাবে আমি বলতে পারবো যে মেধার জায়গায় এখানে আই ডোন্ট হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট, অ্যাবসলিউটলি পলিটিক্যালি কারেক্ট হতে হবে না। আমি যেটা বলছি যে একজন কৃষকের সন্তানও যে অধিকার রাখে, হুম। আমিও সেই অধিকার আমি রাখতে পারি। এখানে কৃষক ও মেধা অর্থনৈতিক নিয়ে যদি স্বাচ্ছন্দ্য বলতে কোনো বিষয়।
মেধা দিয়ে একজন মেধা কৃষকের দিয়ে সর্বোচ্চ মাপকাঠি লেভেলে হবে, যেতে পারে, তার সে অধিকার থাকা উচিত, সেই সুযোগ থাকা উচিত। অ্যাবসলিউটলি থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। আচ্ছা, বাকি রইলো আমাদের মানে মুক্তিযোদ্ধার সন্তানদের বা মুক্তিযোদ্ধারা যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের অধিকারের ক্ষেত্রে বা তাদের অধিকারের দিকে অবশ্যই। তাকিয়ে যে কোটা সুবিধার কথা দেওয়া হচ্ছে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে কোটা থাকতে পারে, আমি একদম যে মানে কোটা বিনির্মাণ করে মানে যেটা আমাদের সাংবিধানিক পর্যায়ে সাজানো হয়েছে, যে কাঠামোটা সাজানো হয়েছে সেটাকে আমি মানে এক্সপালশন বা ক্যান্সেলেশন আমি আমি কথা আমি বলতে চাচ্ছি না। আমি এতটুকু বলছি যে কোটার যেই সংস্কার করা মূল উচিত। উদ্দেশ্যটা থাকে হুম। সেটা কমপক্ষে অন্তত পক্ষে অন্য জায়গায় যদি আমরা রেনান্সিয়েট যদি করতে পারি, অ্যাকোমোডেট যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি এটা মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ভালো হবে এবং তাদের প্রশিক্ষণের জন্য যাতে আরো যাতে সরকার যাতে সহযোগিতা করতে পারে এবং ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে তারা যাতে প্রশিক্ষণ পায়, যাতে আন্তর্জাতিক মানের এবং দেশীয় মানের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো যেভাবে করা হয়, যোগ্যতার যে মাপকাঠি যেভাবে বিবেচনায় নেওয়া হয়, সেখানে যাতে তারা ভালোভাবে পারফরমেন্স দিতে পারে তার জন্য সার্বিক সহযোগিতা তাদেরকে করা উচিত। ট্রেন করা, এবং সার্বিক অবশ্যই সহায়তা ও তাকে তৈরি করা। অ্যাবসলিউটলি করা উচিত। একদম এবং চমৎকার। তৈরি করাটা হুম, হুম। খালি জন্মের ভিত্তিতে আমি মনে করি এই ধারাটা রাখাটা আসলে ভবিষ্যতের জন্য অত্যন্ত, আমি মনে করি যে মানে সংকটময় একটি ভবিষ্যৎ হতে পারে। আমি তারপরে বলছি যে আমাদের ট্যালেন্ট পুলিং এর অধিকাংশ ট্যালেন্ট বেসটা যেটা আমরা আগামী দিনে আমরা সৃষ্টি করতে চাচ্ছি, আপনি দেখবেন বাংলাদেশ থেকে অনেক মেধাবী ছাত্ররা কিন্তু এক্সট্রিমলি ইকোনমিক ফ্রাস্ট্রেশন কারণে, ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন কারণে কিন্তু বাংলাদেশে তারা থাকতে পারছে না। অনেক মেধাবী ছাত্র এবং কি মুক্তিযোদ্ধাদের সন্তান আমি ব্যক্তিগতভাবে চিনি, উচ্চ শিক্ষিত, তারা বাংলাদেশে এসে কিন্তু থাকতে পারছে। তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা করার জন্য আমি জোরালোভাবে আমি দাবি জানাচ্ছি। তার মানে আপনার কাছে যতটুকু বুঝতে পারলাম যে আপনারা কয়েকজনই বলছেন যে ট্যালেন্টের সাথে কোম্পানি এটা ভালো করে করে যাচ্ছে, কিন্তু সম্মতির প্রশ্নটা এসছে এই কারণে এত কথা বললাম। যারা ডক্টর সাহেব, আপনি একটু দয়া করে বলবেন, বিশেষ করে আমাদের বর্তমান রিজার্ভ আপনার দৃষ্টিতে, আপনার গবেষণাতে কিন্তু আছে? কারণ গত 3 দিনের বা 4 দিন আগের রিপোর্ট আমার সামনে হলো 16 বিলিয়ন, কেন্দ্রীয় ব্যাংক বলছে। আজকের খবর বলছে 20 বিলিয়ন। এই 3-4 দিনে 4 বিলিয়ন কিভাবে বাড়বে? মানে যদি আমার কাছে এভিডেন্স নাই জনাব, অথবা ফরেস্টের স্টেটমেন্ট উপরে বলছি আপনাদের, ডক্টর সাহেব প্লিজ। ধন্যবাদ সাগর ভাই। যে আমি এই কথাটি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আমি যে মেট্রিকটা মূলত ব্যবহার করা হয়, ব্যালেন্স শিটের যে মেট্রিকটা মূলত আমরা ব্যবহার করি, অর্থনীতি ভাষায় বলা হয়, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস মেথড ম্যানুয়াল 6। এবং BPM 6 অনুযায়ী বর্তমানে আমাদের গ্রোস রিজার্ভ রয়েছে আমাদের $22 বিলিয়ন, এবং আমাদের নেট নেট রিজার্ভস, এখানে রিসার্চ ডিয়েট করতে হবে, অবশ্যই এখানে মনে রাখতে হবে যে এখানে IMF এর কিন্তু একটি $1.1 বিলিয়ন যে থার্ড ট্রাঞ্চ এবং ফোর্থ ট্রাঞ্চ লোন কিন্তু এর সাথে আমাদের রিজার্ভের সাথে সংযুক্ত হয়েছে। তো সেটা বাদ দিয়ে যদি আমি দেখি, আমাদের নেট রিজার্ভ বর্তমানে $16.5 বিলিয়ন বলা যায়। এটা যদি একদম পিওর ব্যালেন্স শিট ডেটা মেট্রিক যদি আপনি বিবেচনায় নিয়ে যদি আপনি দেখতে চান তো, এবং সংখ্যার যে বিষয়টা ছিল সেটা অবশ্যই কেউ অস্বীকার করতে পারবে না, সেটা হচ্ছে $14.5 বিলিয়ন এর নিচে যখন সাময়িক সময়ের জন্য যখন আমাদের রিজার্ভটা এসে পৌঁছেছিল, তখন অফকোর্স উই ওয়ার ইন প্যানিক মোড, কারণ আমরা 3 মাসের যে আমদানি ব্যয় মেটানোর যে সক্ষমতা, ইট ওয়াজ ডেফিনেটলি স্ট্রেইনড। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী একটি যে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যেটা আমি ব্যক্তিগতভাবে পলিসিগতভাবে নীতিগতভাবে আমিও প্রতিবাদ করেছি, যে বাংলাদেশি টাকাটাকে 110 টাকা থেকে 118 টাকাতে একদিনে 7 টাকা 8 টাকার ডিভ্যালুয়েশন, ওভারনাইট ডিভ্যালুয়েশন কি আসলে আত্মঘাতী হবে নাকি? তো মা মা আমার পার্সোনাল প্রেডিকেমেন্ট ছিল যে অবশ্যই যে আমাদের আমদানি ব্যয় মেটানোর যে সক্ষমতা সেটা অন্ততপক্ষে 5 থেকে 6% কমে আসবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যাওয়ার একটি আশঙ্কা আমরা আমরা করছি। বাংলাদেশ এখন পর্যন্ত আজকে $20 বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমিয়ে আনার পরেও কিন্তু এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসে রয়েছে। এমন একটি অবস্থাও কিন্তু আসলে আমরা যখন ইন্টারন্যাশনাল ডেট রিপেমেন্টের কথায় যাচ্ছি, বাংলাদেশ কিন্তু মূলত অনেকটি অনেকটি সূচকে কিন্তু এগিয়ে যাচ্ছিল। আপনি যদি ব্যালেন্স অফ ট্রেড দেখেন, আপনি যদি রিকভারি রেট দেখেন, ইনফ্লেশন স্টেবিলাইজেশনও কিন্তু বাংলাদেশের সম্ভবত। আমাদের সব থেকে বর্তমানে যে প্রবলেমটা হয়ে যাচ্ছে, এবং যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট দেখবে, বাংলাদেশের ডেট রিপেমেন্টের মেট্রিক গুলা দেখবে, আজকে আমরা বিদেশ থেকে অত্যন্ত পরিমাণে কিন্তু আজকে আমরা ঋণ নিয়ে ফেলেছি। দিস ইজ মোর দেন উই ক্যান চু রাইট নাও। এটা হচ্ছে আমার পার্সোনাল ইকোনমিক অ্যাসেসমেন্ট অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। দিস ইজ নট এ ক্রিটিসিজম অফ ডেভেলপমেন্ট হোয়াটসোএভার। আমি অতটুকু স্পষ্ট করে বলতে চাই যে পদ্মা ব্রিজের কারণে কিন্তু আমি আজকে, যেটা আমার 5 ঘন্টা লাগতো আমার ফরিদপুরে যেতে, সেখানে আজকে সদরপুরে পৌঁছাতে আমার মাত্র 2 ঘন্টা আমি পৌঁছাতে পারি। তো উই আর অ্যাবসলিউটলি বেনিফিটেড। এখানে 21টা জেলা এখানে সংযোজন হয়েছে, এগুলো একদম আমি কিন্তু অস্বীকার করছি না। আমার যে ফান্ডামেন্টাল যে মেট্রিকে যে আমার সমস্যাটা ছিল, বাংলাদেশের ডেট টু জিডিপি রেশিও ইজ নট দ্য রাইট মেট্রিক, এটা কিন্তু সঠিক মেট্রিক নয়।
আপনার রিজার্ভ টু ডেট রেশিওটা, সেটা আমার দৃষ্টিভঙ্গিতে ইজ দ্য রাইট মেট্রিক। আমেরিকার যদি আপনি ডেট টু রিজার্ভ রেশিও দেখেন, ডেট টু জিডিপি রেশিও যদি আপনি দেখেন, অলমোস্ট 120%। বাট আমেরিকান সরকার কিন্তু ডলার ছাপাতে পারে, বাংলাদেশ সরকার টাকা ছাপাতে পারে ঠিকই, বাংলাদেশ সরকার কিন্তু ডলার ছাপাতে পারে না। তো বৈদেশিক ঋণ কিন্তু আমি টাকা ছাপিয়ে কিন্তু বৈদেশিক ঋণ কিন্তু আমি পরিশোধ করতে পারছি না। এবং ব্যারিস্টার জিল্লুর মানে বলেছিলেন যে এখানে $2.54 বিলিয়ন গত গত মাসে আমাদের আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভে সংযোজন হয়েছে। যেভাবে বাংলাদেশ আসুক না কেন, আমার কথা হচ্ছে যেই টাকা বিদেশে পাচার হয়ে গেছে যেভাবেই হয়েছে, আপনি তো সবই জানেন। আজকে দেশে তো ক্রমাগত ভাবে আমরা জানি কারা কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, কোন 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 ব্যক্তিগণরা অধিকাংশ অর্থ পাচার করেছে, সবই আমরা মোটামুটি জানি। তারপরও আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দেশের মানুষের স্বার্থে দুর্ভিক্ষে দুর্ভিক্ষ পরিপন্থী একটি অবস্থানে যদি জাতিগতভাবে আমরা না যাই, বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষ হতদরিদ্র কাতারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি বলি যেভাবে আনেন ভাই, এটা কি বাংলাদেশে একটা টাকাটা বড় ফেরত, ধরনের ইম্প্যাক্ট, বাংলাদেশে টাকা। হ্যাঁ, বড় ধরনের ইম্প্যাক্ট কি আসলে ফেলছে আমাদের অর্থনীতির উপরে এই না বা না, অর্থ আপনি পাচার? দেখেন, আমরা 2 বিলিয়ন ডলারের সেন্ট্রাল ব্যাংকের যে মান্থলি রিজার্ভ, যেটা রেমিটেন্সের মাধ্যমে আসে, সেই টার্গেটটা অন্তত পক্ষে না মিট করতে পারলে আজকে বাংলাদেশ আসলে কিন্তু রেড অ্যালার্ট স্ট্যাটাসে পড়ে যেত অর্থনৈতিক ভাবে। তারপর আমি বলেছি গত মাস বলেন তার আগের মাস থেকে বিগত 6 মাস এই অর্থ বছরের 50% অফ দ্য টাইম কমপ্লিশনের পরে, অর্থাৎ জানুয়ারি 2024 থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে ক্রমাগত ভাবে কিন্তু আমরা মোটামুটি অ্যাভারেজে $2 বিলিয়ন টার্গেট আমরা হিট করতে পেরেছি। এটা না পারলে বাংলাদেশ আসলেই শঙ্কার তো মধ্যে এটা পড়ে তো যাবে। নাকি তারপর আমি আর্টিফিশিয়ালি মেক করা হচ্ছে, আর্টিফিশিয়ালি অনেকটাই আপনি আর্টিফিশিয়ালি আনুক বা যেভাবেই আনুক, কথা হচ্ছে বাংলাদেশে টাকা না ঢুকলে বর্তমানে হ্যাঁ। আমরা বাংলাদেশিরা আসলে সত্যিকার অর্থে টাকার মূল্য, টাকার মান ধরে না রাখতে পারলে ইট উড বি আ ওয়াইড স্টেক ক্যাটাস্ট্রফি। আপনি যদি এটা $1 তো যদি এই 150 মাসের টাকায় জন্য যায়। হলো, সামনের সময়টাতে ন্যাচারাল ফ্লোটা আসলে কতটা থাকবে? কারণ হলো না, আহ মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন আমি আমি কিন্তু পলিটিক্যাল লাইনে কোনো কথা বলছি না। মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে টাকা ফেরত আনছে এটা ওনার ব্যাপার। উনি যদি ওনার ওনার ব্যবসায়ী সমিতি যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে, নীতি নির্ধারণী পর্যায়ে, তাদেরকে যদি প্রেশার ক্রিয়েট করে অর্থ ফেরত আনতে পারে, তারপর আমি বলবো যে সাধুবাদ জানাবো। এটা মন্দের ভালো। হ্যাঁ, বর্তমানে যে বাংলাদেশে যে কথা হলো বাস্তবতা, সামনের ইয়ারগুলোতে ফ্লোটা তো সামনে দেখেন, ধরে রাখা যাবে আপনি কি না, এটা আপনি তো যখন বাংলাদেশ আপনি যখন বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিট দেখবেন, দ্যাট ইজ দ্য রিয়েল মেট্রিক অফ অফ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স অফ দ্য ইকোনমি। সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় যে কথাটা, যে আজকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে কি কারণে, এটা সাগরে আমার বলতেই হয়। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক কথা বলেছি। আমার একটা প্রস্তাবনা থাকবে আপনার শোয়ের মাধ্যমে, যারা রেসপন্সিবল স্টেক হোল্ডার রয়েছে, ব্যাংক ডেট যে ডিসবার্সমেন্ট হবে, অতীতে যা হয়েছে আপনি জানেন, 4,000, 5,000, 50,000, 1 লক্ষ কোটি টাকা আমরা শুনেছি যে এখানে গায়েব হয়ে যেতে। বর্তমানে 2 লক্ষ কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে নন পারফর্মিং লোন আছে। নন পারফর্মিং লোন কিন্তু একদম ডিক্লেয়ার্ড ব্যাড ডেট, কিন্তু তার সাথে আপনি যদি সংযোজন করেন আন্ডার পারফর্মিং লোন, সেটা কিন্তু সেই মেট্রিকটা কিন্তু দেখা যায় যে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার 16 লক্ষ কোটি টাকার ভিতরে যদি আন্ডার পারফর্মিং লোন প্রায় 5 লক্ষ কোটি টাকা হয়, দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস সাইন। তো অতীতে যা হয়েছে সেটা নিয়ে তো আসলে আমরা আর পরিবর্তন করতে পারছি না। আমি বলছি যে ভবিষ্যতে যত ঋণ বরাদ্দ করা হবে, জমি বন্ধক রেখে জমির ভ্যালুয়েশনের বিপরীতে 90% যদি কভারেজ রেশিও রেখে যদি আমরা ঋণ বরাদ্দ করতে চাই, যদি করতে পারি আমরা, তাহলে আমি মনে করি এই যে ব্যাংকিং সেক্টরে যে ফ্রেজিলিটি গুলো আছে, এই যে দুর্বলতা গুলো আছে, ওরকম হবে না। যারা আপনি ধরেন যদি বনানী গুলশানের আপনি প্রতি কাঠার প্রাইসিং যদি দেখেন, পূর্বাচলের প্রাইসিং যদি দেখেন, ফরিদপুরে যদি প্রতি শতাংশ যদি প্রাইসিং দেখেন, প্রতি বছরই কিন্তু ক্রমাগত ভাবে জমির দাম ক্রমাগত ভাবে কিন্তু বেড়ে যেতে থাকে। আমানতকারীর অর্থ যদি আপনি নিরাপত্তা দিতে চান, তাহলে অবশ্যই ইট হ্যাজ টু বি অ্যাসেট ব্যাকড। জমির বিপরীতে টাকার মূল্য বেঁধে না দিয়ে ভবিষ্যতে কোনো বড় বড় শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আমরা ঋণ বরাদ্দ করতে পারি না। এখানে আমাদের সকলের দলমত নির্বিশেষে এই জায়গাটা আমাদের ঐক্য গঠন করতে হবে। না হলে বাংলাদেশের অর্থনীতি আজকে আহ ইসলামী ব্যাংক থেকে যদি আপনি দেখেন, আইসিবি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক তার মেয়ের বিয়ে দিবে, 13 লক্ষ টাকা সে উত্তোলন করতে পারছে না। দিস ইজ উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট আর্টিফিশিয়াল প্যানিক হোয়াটসোএভার এট এনি কস্ট। এবং প্যানিকের মাধ্যমে কিন্তু পৃথিবীর অনেক দেশে, এমনকি আমেরিকার মতো একটি দেশে কিন্তু 2008-এ আপনি লিহম্যান ব্রাদার্স থেকে শুরু করে কিছুদিন আগে সিলিকন ভ্যালি ব্যাংক যেভাবে কোল্যাপস করলো, ব্যাংক রান কোনোভাবেই যাতে একটা রাষ্ট্রে যাতে প্যানিক সৃষ্টি না করতে পারে, সেদিকে আমাদের অবশ্যই আমাদের দায়িত্বশীল অবস্থান আমাদের সকলে রাখতে হবে। এটা বিএনপিরও রাখতে হবে, আওয়ামী লীগের রাখতে হবে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছে তাদেরও কিন্তু স্টেক হোল্ডারদের সেই দায়িত্ব রাখতে হবে। আজকে হঠাৎ করে আমার আমানত যদি মূল্য যদি শূন্য হয়ে যায়,
বাংলাদেশের অবস্থাটা কি হবে? হ্যাঁ, হয়তো আমাদের পলিটিক্যাল অপোজিশনদের পলিটিক্যাল অবজেক্টিভ ফুলফিল হতে পারে, হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে যারা অভ্যন্তরীণ ভাবে যারা ষড়যন্ত্র করছে তাদেরও কিন্তু একটি পলিটিক্যাল অবজেক্টিভ ফুলফিল হতে পারে, কিন্তু ইট ক্যানট বি এট দি এক্সপেন্স অফ দি জেনারেল পপুলেশন অফ বাংলাদেশ। আজকে আমরা এক অপরকে নিশ্চিহ্ন করতে যে, বড় বড় দুটি দল এক অপরকে নিশ্চিহ্ন করতে যে বাংলাদেশের মানুষকে যদি শহীদ করে দিই আমরা, এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে to resolve our present economic dilemma and our present economic travesty ক্রাইসিস। যেটা বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে। This is my very very blunt এবং very direct proposition to all stakeholders of the Bangladesh Awami League as well as the opposition, the 36 party alliance। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে অবস্থা। আমি আগে আপনি যদি পলিটিক্যাল কুড়িগ্রামে যান, আপনি কনসেনসাস উত্তরবঙ্গে এবং যান, রিকনসিলিয়েশন। হুম। আপনি যদি আপনি পটুয়াখালীতে যান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের অর্থনৈতিক অবস্থান বর্তমানে বিবেচনায় নেন, দিস ইজ আ ভেরি ডায়ার কন্ডিশন। এটা কিন্তু আমি অস্বীকার করতে পারছি না। আমি বাংলাদেশের অন্তত পক্ষে 50টা জেলাতে আমি ভ্রমণ করেছি, প্রায় 2500 ইউনিয়নে আমি নিজ পায়ে গিয়েছি। আই হ্যাভ সিন দ্য কন্ডিশন অফ দি ইকোনমিক কন্ডিশন অফ পিপল। এটা এখানে আমরা যতই আলোচনা করি, অফকোর্স বাংলাদেশে ডেভেলপমেন্ট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, একটা পর্যায়ে 2019 পর্যন্ত আমরা এসে পৌঁছেছিলাম, কিন্তু 2020, 2021, 2022, 2023 এবং বর্তমানে আজকে 2024 অর্ধেক আমরা প্রায় পার করে দিচ্ছি। প্রায় 4.5 বছর ধরে কিন্তু বাংলাদেশের ইকোনমি, একটা হচ্ছে অবশ্যই কোভিড এর একটা বড় ফ্যাক্টর এখানে রয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। 2022 সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, সেটাও আমরা অস্বীকার করতে পারছি না, কিন্তু বাংলাদেশের মানুষ এখানে এখানে মিডল ক্লাস, বাংলাদেশের মিডল ইনকাম পপুলেশন, বাংলাদেশের আহ, মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু সত্যিকার অর্থে বর্তমানে চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি 500 টাকা দিয়ে আপনি 4 বছর আগে নিত্য পণ্যের বাজারে আহ, যেই পণ্য আপনি ক্রয় করতে পারেন, সেই পণ্য কিন্তু তার কিন্তু অর্ধেকও কিন্তু বর্তমানে কিন্তু ক্রয় করা যাচ্ছে না। তো এটা হচ্ছে বাস্তবতা। এবং ইনফ্লেশন যেটা বাংলাদেশের মূল্যস্ফীতি বর্তমানে যে সব থেকে বড় প্রবলেম, সেই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করা উচিত অফকোর্স। আর আর জিওপলিটিক্যাল টাইজের ব্যাপারে আমি বলি, জিওপলিটিক্স ইজ জিও ইকোনমিক্স। আমাদের আমাদের বর্তমানে যেই আমাদের আর্থিক এবং বাণিজ্যিক যে বৈষম্য রয়েছে, আপনি চায়নার সাথেও বলেন, ইন্ডিয়ার সাথে বলেন, এই জায়গায় যদি আমরা আমরা বাণিজ্য ঘাটতি আমরা না মিটাতে পারি, বাংলাদেশ ইজ এ স্মল ইকোনমিক নেশন কম্পেয়ার টু সুপার পাওয়ার অফ চায়না এন্ড ইন্ডিয়া। বাংলাদেশের এখানে ট্রেড সারপ্লাস থাকা উচিত উইথ ইন্ডিয়া, বাংলাদেশের এখানে ট্রেড সারপ্লাস থাকা উচিত উইথ চায়না, কিন্তু বর্তমানে কিন্তু সেই অবস্থানটা কিন্তু আমরা অর্জন করতে পারছি না। যদিও আমাদের পলিটিক্যাল কিছু অবজেক্টিভ আমাদের অবশ্যই অর্জন হয়েছে, যেরকম বাংলাদেশের ম্যারিটাইম ওয়াটার্স, এটাও কিন্তু সত্য। আমাদের 1,48,000 বর্গ কিলোমিটারের কিন্তু ম্যারিটাইম ওয়াটার্স এর আমরা অ্যাক্সেস পেয়েছি। দিস গিভস আস tremendous geoeconomic leverage over China, over America, over India। সেটাও কিন্তু বাংলাদেশের একটি অর্জন, যেটা 2013 সালে আমাদের আমাদের দেশের সাথে সংযোজন হয়েছে। তো সেই জায়গাও যেখানে স্বীকৃতি দেওয়া দরকার, অবশ্যই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। আর যে জায়গায় সমালোচনা করা উচিত, সেই জায়গায় অবশ্যই সে জায়গায় আমাদের সরকারকে অ্যাকাউন্টেবিলিটি দাঁড় করায় অবশ্যই দাঁড়ানো করানো। ফ্যান্টাস্টিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ সবাই।